খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআরে এখনো পর্যন্ত এত নাম বাদ, অবশেষে কি সত্যি হতে চলেছে শুভেন্দুর কথায়? 9 বছর চাকুরি কেড়ে নিলে অমানবিক সংকট, মানবিক কারণ দেখিয়ে কেন খারিজ হলো সিঙ্গেল বেঞ্চের রায়? হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা, 300 বাংলাদেশি জঙ্গি। দমদম থেকে ইন্ডিগোর কত উড়ান বাতিল, বেঙ্গালুরু কলকাতা বিমান ভাড়া কত জানেন? বাবরি মসজিদ মন্তব্যে সাসপেনশন, তৃণমূলের কঠোর বার্তা হুমায়ুনের। বাংলার ভোটার তালিকায় নিখোঁজ 52 লক্ষ, সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘুই বেশি বাদ? শীতের দাপট শুরু, দক্ষিণবঙ্গে 10 ডিগ্রি আর উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার চাদরে মুড়বে কোন কোন জেলা? আসছি বিস্তারিত খবরে। এসআইআরে এখনো পর্যন্ত নাম বাদ, অবশেষে কি সত্যিই হতে চলেছে শুভেন্দুর কথায়? পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পর থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন কম করে হলেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। কারণ পশ্চিমবঙ্গে এতদিন অনেক অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়া হয়েছিল। আর এসআইআর এর ফলে তাদের নাম বাদ গেলে সেই সংখ্যাটা 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে প্রতিনিয়ত দাবি করে আসছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাঠে হঠাৎ করে একটি খবর রটতে শুরু করে দেয় যে 10 লক্ষ নাম বাদ গিয়েছে। তবে সেই দিনই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছিলেন, অপেক্ষা করুন, এটা সঠিক তথ্য নয়। 80% এসআইআর হলেও পশ্চিমবঙ্গে 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে, এটা নিশ্চিত। আর বর্তমানে এসআইআর প্রক্রিয়ায় যে তথ্য সামনে এলো তাতে সকলেই বলছেন যে শুভেন্দু অধিকারীর সেই কথাই কি এবার বাস্তবে রূপ নিতে চলেছে? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কিছুটা সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন, যার ফলে অনেকেই বলতে শুরু করেছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর ঠিকমতো হচ্ছে না। অনেক জায়গাতে জল মিশিয়ে দিচ্ছে তৃণমূলের দলদাস প্রশাসন, অনেক জায়গাতে তৃণমূলের আইপ্যাক নামক পরামর্শদাতা প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদের উপর চাপ সৃষ্টি করে অবৈধ মুসলমানদের নাম যাতে সিস্টেমে আপলোড করা যায় তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাই সেই বিষয়টিকে আরো খুঁটিনাটিভাবে সরজমিনে দেখতেই কমিশনের এই সিদ্ধান্ত। তবে একটা অংশ একথা বললেও অনেকেই আবার ভিন্ন মত পোষণ করেছিলেন। আর এসবের মধ্যেই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর এর যে প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, যতটা কাজ হয়েছে আর তার থেকে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। আর এই তথ্যের পরিপ্রেক্ষিতে বলাই যায় যে রাজ্যের বিরোধী দলনেতা যে 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে বলে প্রতিনিয়ত মন্তব্য করে আসছিলেন, হয়তো সেটাই এবার বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু কি সেই তথ্য? সূত্রের খবর, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর এর ডিজিটাইজেশন প্রক্রিয়া প্রায় 98% সমাপ্ত হয়েছে। খুব দ্রুত পশ্চিমবঙ্গে এই এসআইআর সংক্রান্ত কাজ শেষ হয়ে যাবে। তবে সকলেরই প্রশ্ন যে এখনো পর্যন্ত কত মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে? জানা গেছে এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত গোটা রাজ্যে প্রায় 50,22,000 মানুষের নাম বাদ গেছে, যার মধ্যে মৃত 23 লক্ষ এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা 17 লক্ষ। আর এই তথ্য সামনে আসার পরে একাংশ বলছেন প্রাথমিকভাবে যদি 50 লক্ষ নাম বাদ যায় তাহলে তো বোঝাই যাচ্ছে যে এরপরে হিয়ারিং আছে, আর সেই হিয়ারিং এর সময় অনেক রাজনৈতিক দল অনেক অভিযোগ করবে। বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর দল বিজেপি যে ইতিমধ্যে অবৈধ ভোটারদের সংগ্রহ তথ্য করতে শুরু করেছে সেই ব্যাপারে নিশ্চিত সকলে। তাই 98% ডিজিটাইজেশনের পর যদি এই সংখ্যাটা 50 লক্ষ পার হয়ে যায় তাহলে ভবিষ্যতে যে হিয়ারিং এর পর তা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ আঁচ করতে পারছেন না। আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন যে তাহলে শুভেন্দু অধিকারী 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে বলে যে মন্তব্য করেছিলেন সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। সংখ্যার দিকে নজরে থাকবে গোটা রাজ্যবাসীর। 9 বছর চাকুরি কেড়ে নিলে অমানবিক সংকট, মানবিক কারণ দেখিয়ে কেন খারিজ হলো সিঙ্গেল বেঞ্চের রায়?
কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে 2016 সালের প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত 32,000 শিক্ষক শিক্ষিকার চাকুরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের এই রায়ে চরম স্বস্তি পেলেন হাজার হাজার শিক্ষক পরিবার। তবে মামলাকারীরা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রাথমিক নিয়োগ বাতিল করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছিলেন, বুধবার বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তার বিপরীত অবস্থান নিল। ডিভিশন বেঞ্চের রায়ে মূলত দুটি প্রধান যুক্তিতে নিয়োগ বাতিলের নির্দেশ খারিজ করা হয়েছে। প্রমাণ সাপেক্ষে বাতিল। ডিভিশন বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ, সব চাকরি বাতিল করতে হলে আগে এটা প্রমাণ করতে হবে যে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে। কেবলমাত্র কয়েকজন ব্যর্থ প্রার্থীর অভিযোগের ভিত্তিতেই গোটা নিয়োগ বাতিল হয়ে যায় না। আদালত মনে করছে জমা দেওয়া তথ্য সিস্টেমিক চক্রান্তের প্রমাণ দেয় না। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, 9 বছর ধরে চাকরি করার পরে যদি কারো চাকরি কেড়ে নেওয়া হয়, তাহলে তা তাঁদের ও তাঁদের পরিবারের উপরে অমানবিক ও অপ্রতিরোধ্য সংকট ডেকে আনবে। এই পরিস্থিতিতে এবং প্রভাবের তীব্রতা বিবেচনা করে এই আদালত 32,000 শিক্ষকের নিয়োগ বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখতে অনিচ্ছুক। এসএসসি ও প্রাথমিক পৃথক ফল। অনেকের মতে একই হাইকোর্টের ভিন্ন বেঞ্চ থেকে প্রায় একই ধরনের দুর্নীতি মামলায় দুটি বিপরীতমুখী রায় এলো। এসএসসির প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল, যেখানে দুই আদালতেরই পর্যবেক্ষণ ছিল গোটা নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে হয়েছে। কিন্তু প্রাথমিক মামলায় ডিভিশন বেঞ্চ ভিন্ন পথে হেঁটেছে। সিঙ্গেল বেঞ্চের যুক্তির সমালোচনা করে ডিভিশন বেঞ্চের কঠোর মন্তব্য, আদালত কোনোভাবেই স্বাধীনচেতা মধ্যযুগের নাইটদের মতো অ্যাডভেঞ্চার প্রবণ হয়ে নিজের সৌন্দর্য, ভুল বা সৎ আদর্শের খোঁজে হেলমেট পরে ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারেন না। সর্বদা আদালতের প্রত্যাশা থাকে যে তারা স্বীকৃত পবিত্র নীতিমালা থেকেই প্রেরণা গ্রহণ করবে। সিবিআই তদন্তে 264 জন অবৈধ গ্রেসমার্ক প্রাপক ও 96 জন অযোগ্য প্রার্থীর নাম উঠে এলেও আদালত মনে করছে শুধুমাত্র ফৌজদারি মামলা চলছে, এই যুক্তিতে নিয়োগ বাতিল করা যায় না। মামলাকারীরা এখন এই রায়কে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠানে হাজির থাকতে সীমান্ত টপকানোর চেষ্টা 300 বাংলাদেশি জঙ্গির। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির থাকতে হিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রায় 300 সদস্য সীমান্ত টপকানোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে ওই জঙ্গিরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জামাতে ইসলামী সন্ত্রাসী শিবিরে জড়ো হয়েছে। মূলত অবৈধভাবে সীমান্ত টপকে মালদা ও মুর্শিদাবাদে উপস্থিত হওয়ার পরিকল্পনা নিয়েছে ওই জঙ্গিরা। অনুষ্ঠানে পুলিশ বা প্রশাসন বাধা দিলে চরম নাশকতা চালানোর উদ্দেশ্য রয়েছে ওই জঙ্গিদের। ইতিমধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। ওই সতর্ক বার্তা পাওয়ার পরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিএসএফ। বাংলাদেশ সংলগ্ন জলপথ ও স্থলপথে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিজেপির এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের রাজশাহীর জেলার উল্টো দিকে হচ্ছে মুর্শিদাবাদ। আন্তর্জাতিক সীমানা 143 কিলোমিটার, তার মধ্যে 43 কিলোমিটার রয়েছে স্থলভূমি, বাকি 80 কিলোমিটার রয়েছে জলপথ। এপারে পদ্মা এবং ওপারে গঙ্গা। স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটাতারের বেড়া। কাঁটাতারবিহীন মুর্শিদাবাদের চর কাকমারি সীমান্ত ও শিবগঞ্জ। এখান থেকেই মূলত জঙ্গি ও চোরা কারবারিরা অতি সহজেই যাতায়াত করে থাকেন। শেখ হাসিনা সরকারের পতনের পরে সীমান্তে হাই অ্যালার্ট জারি হওয়ার কারণে নিরাপত্তা বাড়িয়েছিল বিএসএফ। তবে ইদানিং তাতে খানিকটা শৈথিলী দেখা গেছে, আর সেই সুযোগ নিচ্ছেন চোরা কারবারিরা। সূত্রের খবর, মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের খবর পাওয়ার পরে সক্রিয় হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জামাতে ইসলামী নেতারা। পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ স্থাপনের জন্য আর্থিক অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদে থাকা 3টি সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংগঠনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামাতের প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। গরু ও সোনা চোরা কারবারকারীদের মাধ্যমে ওই অর্থ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত 25শে অক্টোবর রাজশাহী ও পরের দিন চাঁপাইনবাবগঞ্জ সহ ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেছিলেন কুখ্যাত পাকিস্তানি জঙ্গি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম ইলাহি জাহির। পাকিস্তানের মারকাজে জামিয়াত আহলে হাদিয়াতের সাধারণ সম্পাদক জাহিরের সঙ্গে ছিলেন আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, যিনি আল জামিয়া আস সালিফার সদস্য। এই সংস্থাটি একটি ইসলামিক গবেষণা কেন্দ্র। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় স্থানীয় মসজিদগুলির ইমামদের সঙ্গে আলোচনা করেন জাহিদ। ভারতকে শিক্ষা দিতে মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে জঙ্গি প্রশিক্ষণ শুরুর নির্দেশ দেন। পরে একটি সভায় উস্কানিমূলক ভাষণ দিয়ে ইসলামের জন্য সকলকে কুরবানি দিতে তৈরি থাকার নির্দেশ দেন। তরুণ প্রজন্মকে ধর্মের জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। জাহিরের ঘুরে যাওয়ার পরেই চাঁপাইনবাবগঞ্জে একাধিক জঙ্গি শিবির চালু হয়েছে। মূলত সীমান্ত টপকে পশ্চিমবঙ্গে ঢুকে নাশকতা চালানোর উদ্দেশ্যেই ওই শিবির চালু হয়েছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছে পুলিশের উপরে হামলা চালানো। শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময় যা করা হয়েছিল, হিন্দুদের দোকানপাট লুটরাজ করার মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েছে। দমদম থেকে ইন্ডিগোর কত উড়ান বাতিল? বেঙ্গালুরু কলকাতা বিমান ভাড়া কত জানেন? দেশ জুড়ে ইন্ডিগোর উড়ান বাতিল জারি আজও। এর আগে বৃহস্পতিবার রেকর্ড 550-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছিল দেশ জুড়ে, যার মধ্যে দিল্লিতে 172, মুম্বাইয়ে 118, বেঙ্গালুরুতে 100, হায়দ্রাবাদে 75, কলকাতায় 35, চেন্নাই 26টি উড়ান বাতিল করা হয়েছিল। এদিকে কলকাতা বিমানবন্দর থেকে শনিবার ছেড়ে যাওয়া বা অবতরণ করা 10টি উড়ান আগেভাগেই বাতিলের ঘোষণা করে দিয়েছে ইন্ডিগো। এদিকে বৃহস্পতিবার ইন্ডিগোর অন্তত 85টি উড়ান দেরিতে ছাড়ে বা অবতরণ করেছে কলকাতায়। এর মধ্যে মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, পাটনা ও গোয়া থেকে আসা 36টি বিমান দেরিতে কলকাতায় পৌঁছেছিল। 49টি উড়ান নির্ধারিত সময়ের পরে কলকাতা থেকে রওনা দেয়। এদিকে ইন্ডিগোর পরিষেবার এই গন্ডগোলের জেরে কয়েক গুণ বেড়ে গেছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য। কয়েকদিন আগেও ইকোনমি ক্লাসে কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সাধারণত খরচ হতো 7 থেকে 8,000 টাকা, কিন্তু ইন্ডিগোর সমস্যার জেরে অন্যান্য উড়ান সংস্থাগুলি কলকাতা বেঙ্গালুরু রুটে বিমান ভাড়া বেড়ে 21,000 থেকে 1 লাখ পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে কলকাতা দিল্লি রুটে যেভাবে ভাড়া 6 থেকে 7,000-এর মধ্যে থাকে, সেখানে ইন্ডিগোর সমস্যার জেরে অন্য সংস্থার ভাড়া 25 থেকে 48,000 পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে উড়ান বিভ্রাটের জন্য ফের একবার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো। তারা জানিয়েছে, ক্রু সংকট, ডিউটির সময় নিয়ে নয়া বিধি এবং প্রযুক্তিগত ত্রুটির জেরেই ইন্ডিগোর এত সংখ্যক উড়ান বাতিল হচ্ছে। 1 নভেম্বর থেকে নতুন ডিউটির সময় নিয়ম চালু হয়েছিল। এরপর থেকে ইন্ডিগোর বিমান বাতিলের হিড়িক শুরু হয়েছে। তবে ডিসেম্বরে তা চরমে পৌঁছেছে। নভেম্বরে ইন্ডিগোর মোট 1,232টি উড়ান বাতিল হয়েছিল। এর মধ্যে 755টি উড়ান বাতিল হয়েছিল ক্রু ঘাটতি এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি কার্যকর হওয়ার জেরে। উল্লেখ্য, দেশে দৈনিক 2,200টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। এই আবহে দেশের বৃহত্তম এয়ারলাইনের উড়ান বাতিলের জেরে চরম বিশৃঙ্খলা দেখা গেছে বিমানবন্দরগুলিতে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রোষের মুখে পড়ছেন উড়ান সংস্থার কর্মীরা। বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলকে খেসারত দিতে হবে। নেত্রীর সভায় যোগ দিতে এসেছিলেন, মঞ্চে উঠবেন বলে পাশেই ছিলেন দাঁড়িয়ে। আর ঠিক তখনই কলকাতায় বসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ হুমায়ুন কবিরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করেন। মাঠে তখন দাঁড়িয়ে হুমায়ুন। সাংবাদিকদের মুখেই তিনি প্রথম জানতে পারেন নিজের সাসপেনশনের কথা। প্রশ্ন করা হয়, সাসপেন্ড হওয়ার পরেই কি তিনি নেত্রীর সভায় থাকবেন? হুমায়ুন বললেন, কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। দৃশ্যত বিরক্ত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোজা সাপটা বললেন, আমাকে জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার সঙ্গে কথা বলবো, যদি থাকতে বলেন থাকবো, না হলে বেরিয়ে যাব। কথা প্রসঙ্গে ওঠে ফিরহাদ হাকিমের বক্তব্য। হুমায়ুনের বাবরি মসজিদ ইস্যুতে ফিরহাদ বুধবারই স্পষ্ট করেছিলেন, দল এই ধরনের মন্তব্য বা পদক্ষেপকে সমর্থন করে না। বৃহস্পতিবার যখন একদিকে হুমায়ুন পৌঁছে গেছেন নেত্রীর কর্মসূচিতে, তখন ফিরহাদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। এ প্রসঙ্গে হুমায়ুন বলেন, ববিদার কোনো কথায় আমি জবাব দেব না। উল্লেখ্য, এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিলেন। সে কথা নিজেই বলেন হুমায়ুন।
আর তারপরেই বিস্ফোরক, দল থেকে নিজেই ইস্তফা দেবেন হুমায়ুন, আর সেটা শুক্রবারে। হুমায়ুন বলেন, কালকেই রিজাইন দিয়ে দেব। বলতে বলতেই মাঠের বাইরের দিকে সোজা হাঁটা লাগালেন হুমায়ুন। 22শে ডিসেম্বরে বহরমপুরে টেক্সটাইল মোড়ে নতুন দলের সূচনা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। তিনি বললেন, 22 তারিখ মুর্শিদাবাদের নিজের দলের ওপেনিং করব। মাটি থেকে বেরিয়ে যাচ্ছেন। 135 সিটে লড়ব। পরে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন বলেন, আমি এই সাসপেনশনকে স্বাগত জানাচ্ছি। দলের কোনো সাংগঠনিক পদে হুমায়ুন কবির ছিল না, এখনই নেই। কাজেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়াটা আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে আকস্মিক আঘাত আসারও বিষয় নয়। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, এর যোগ্য জবাব তৃণমূল রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে এর খেসারত দেবে। আমি একজন মুসলিম, বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হলে হব, কিন্তু আমি পিছু হটব না। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবেই। বাংলার ভোটার তালিকায় এখনো পর্যন্ত খোঁজ নেই 52 লক্ষের হিন্দু বেশি না সংখ্যালঘু। বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা এসআইআর শুরু হওয়ার আগে বিজেপি নেতারা দাবি করেছিলেন 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে। তবে সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে সংখ্যাটা এখনো পর্যন্ত তার ধারে কাছেও পৌঁছায়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে 52,08,431। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,34,000। 9 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। 18 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছে। তবে কৌতূহলের বিষয় হলো, এই অসংগৃহীত ফর্মের মধ্যে কতজন হিন্দু ও কতজন সংখ্যালঘু ভোটার? এ ব্যাপারে প্রশ্ন করা হলে কমিশনের কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। কতজন অনুপ্রবেশকারী এই তালিকায় রয়েছে তাও স্পষ্ট নয়। বাংলায় গেরুয়া শিবিরে অনেকেই ধারণা ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রচুর ভোটারের নাম বাদ যাবে, অর্থাৎ সেখানে অসংগৃহীত ভোটারের সংখ্যা কম হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য কোনো প্রবণতা দেখা যায়নি বলেই কমিশন সূত্রে খবর। এটা ঠিক, সংখ্যালঘু এলাকায় ইতিমধ্যে প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি, তবে সেই সংখ্যা অনেক বিজেপি নেতাদের আপাতত ধারণার মতো নয়, তা অনেক কম। বিপরীতে বরং দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বহু অনগ্রসর হিন্দু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যে মতুয়াদের একটা বড় অংশ রয়েছে। এসআইআর শুরু হওয়ার আগে এ ব্যাপারে স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিলেও এখন তার দেখা পাওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, এই বিষয়টি নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। কমিশন সূত্রে বলা হচ্ছে যে 3 জেলায় অসংগৃহীত বা আনকালেক্টেবল ফর্মের সংখ্যা সবচেয়ে বেশি। সেগুলি হলো উত্তর 24 পরগনা। এই জেলায় প্রায় 7.5 লক্ষ ভোটারের খোঁজ নেই। এরপর রয়েছে দক্ষিণ 24 পরগনা, এখানে প্রায় 6 লক্ষ ভোটারের খোঁজ নেই। 3 নম্বরে রয়েছে হাওড়া, এই জেলায় 4 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। শীতের দাপট শুরু। দক্ষিণবঙ্গে 10 ডিগ্রি আর উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশার চাদরে মুড়বে কোন কোন জেলা? অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় জাঁকিয়ে শীতের আগমনী বার্তা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমতে চলেছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অনুভূত হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পূর্বাভাস অনুযায়ী শনিবারের মধ্যে কলকাতা সহ একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা ডিসেম্বরে হাড় কাঁপানো শীতের ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহান্তে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঠান্ডায় অনুভূত আরও বাড়বে।
তবে স্বস্তির খবর, চলতি সপ্তাহে আকাশ শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও তা শীতের পথে বাধা হবে না। মূলত ভোরে ও রাতে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কমবে। সপ্তাহের শেষে এখানেই পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যার কারণে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে।